আমাদের এই অধ্যায়টা প্রায় শেষের দিকে, আর কয়েকটা টপিক বাকি আছে জাস্ট। তো আজকে আমরা দেখব বর্গমূল নির্ণয় করা, অর্থাৎ আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করতে পারি। বর্গমূল নির্ণয় করার আগে পূর্ণ সংখ্যা কি এই বিষয়টা আমাদের জানতে হবে, পূর্ণ বর্গ সংখ্যা কি এটা জানতে হবে। এটা অলরেডি তোমরা জানো। যেমন আমরা পূর্ণ সংখ্যা কি কি বলতো? পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যা আছে কি কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। তাহলে আমরা যদি দেখি পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে যদি শুরু করি 1, তাহলে এর পূর্ণ বর্গ সংখ্যা হবে 1 স্কয়ার, অর্থাৎ একে যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো 1 স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তারপর 2 কে করলে পাচ্ছি কি 2 স্কয়ার, 3 কে করলে 3 স্কয়ার, 4 কে করলে 4 স্কয়ার। তাহলে 1 2 3 4 এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার এরা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ 1 4 9 16 এরা হচ্ছে কি পূর্ণ বর্গ সংখ্যা। এরকম 5 স্কয়ার করলে আমরা পাবো 25, 6 স্কয়ার করলে পাবো 36, 7 স্কয়ার করলে পাবো 49, 8 স্কয়ার করলে পাবো 64, তারপর 9 স্কয়ার করলে পাবো 81, 10 স্কয়ার করলে পাবো 100, তাই তো? এরকম চলতে থাকবে। তারপর 11 স্কয়ার করলে পাবো 121, 12 স্কয়ার করলে পাবো 144, 13 স্কয়ার করলে পাবো 169, 14 স্কয়ার করলে পাবো 196, 15 স্কয়ার করলে পাবো 225। ঠিক আছে, এই যে আমরা যে সংখ্যাগুলো পাইলাম 1 4 9 16 25, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। এবং একটা কথা মনে রাখবা যে এই যে পরপর দুইটা পূর্ণবর্গ সংখ্যা 1 এবং 4, এদের মাঝখানে কিন্তু আর কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। ঠিক আছে, তারপরে 4 এবং 9 এদের মাঝখানে আর কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। তারপর 9 এবং 16 এদের মাঝখানে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। ঠিক আছে, তারপর যে 64 81 এদের মাঝখানে আর কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে 1 এবং 4 হচ্ছে পরপর দুইটা পূর্ণবর্গ সংখ্যা, তারপর 4 এবং 9 হচ্ছে পরপর দুইটা পূর্ণবর্গ সংখ্যা, তারপর 9 এবং 16 হচ্ছে পরপর দুইটা পূর্ণবর্গ সংখ্যা। তোমরা কি বুঝতে পারছো বিষয়গুলা, নাকি কঠিন লাগতেছে? আচ্ছা দেখো, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা দেখলাম, বুঝতে পারছো? এখন এই পূর্ণবর্গ সংখ্যা যদি আমাদেরকে দেয়া থাকে, বা যে কোনো একটা সংখ্যা যদি আমাদেরকে দেয়া থাকে, তাহলে আমরা এর বর্গমূল কিভাবে নির্ণয় করতে পারি। তো আজকে আমরা শিখব বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। ঠিক আছে, বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে এটা জাস্ট একটা ভাগ প্রক্রিয়া। আমরা যেভাবে ভাগ দেই সেভাবে আমরা ভাগ দিয়ে বর্গমূল বের করব। ক্যালকুলেটরে তো ইজিলি করা যায়, কিন্তু আমরা যদি ক্যালকুলেটর না থাকে তখন আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা আমরা শিখব। ঠিক আছে, প্রথমে একটা পয়েন্ট একদম মনে রাখো যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ফার্স্টেই সংখ্যাটাকে জোড়ায় জোড়ায় করে নেব। জোড়ায় জোড়ায় করে নেব। জোড়ায় জোড়ায় করে নেব বলতে বিষয়টা কেমন? যদি আমাদের থাকে যদি আমাদের 3 থাকে তাহলে আমরা লিখব 3 0 3। ঠিক আছে, অর্থাৎ জোড়া বানায় নেব। যদি আমাদের থাকে হচ্ছে
43, তাহলে তো এটা জোড়া করার কিছু না, এটা 43 লিখবো। যদি আমাদের থাকে 143, তাহলে আমরা লিখবো 0143, অর্থাৎ এই যে দুইটা করে জোড়া বানিয়ে নিব, ঠিক আছে। যদি দশমিক থাকে, যেমন থাকে যদি 21.5, তখন আমরা লিখবো 21.50, অর্থাৎ যদি দশমিকের পরে হই তাহলে জিরোটা দিব সবার লাস্টে, পরে হলে, আর যদি দশমিকের আগে আমরা জিরো নিতে চাই বা জোড়া করতে চাই তখন জিরোটা দিব সবার ফার্স্টে, ঠিক আছে। তারপর যদি থাকে 2.5, তাহলে আমরা এটাকে লিখব 02.50, বুঝতে পারছো, অর্থাৎ জোড়া বানিয়ে নিব এরকম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা ভাগ দেওয়ার আগে, মানে বর্গমূল নির্ণয়ের পদ্ধতিতে যাওয়ার আগেই আমাদের কাজ হচ্ছে যে সংখ্যাটার আমরা বর্গমূল নির্ণয় করব সেই সংখ্যাটাকে এরকম জোড়া জোড়া বানিয়ে নিব, ঠিক আছে। এরপরে কি করব, এরপর আরেকটা জিনিস মনে রাখবো, আমরা যখন কি বলে ভাগ দিব, ভাগ দেওয়ার ক্ষেত্রেও আমরা সব সময় জোড়ায় জোড়ায় সংখ্যা নামাবো। যেমন এখানে আমরা যদি সাপোজ 21, এটাকে যদি আমরা ভাগ দিই 3 দ্বারা, বা হচ্ছে 123, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই, তাহলে কি করি বলতো, ফার্স্টে 3 7 21, তারপরে কত নামাই, তারপর হচ্ছে আমরা 3 নামাই না, 3 মানে একটা সংখ্যা নামাচ্ছি, কিন্তু আমরা কি করব, জোড়ায় জোড়ায় নামাবো। এই জন্য জোড়ায় জোড়ায় নামানোর জন্য আমাদের অবশ্যই সংখ্যাটাকে ফার্স্টে এরকম জোড়া জোড়া করে নিতে হবে, বুঝতে পারছো। তাহলে পরবর্তী কাজ হচ্ছে ভাগ করার সময় জোড়ায় জোড়ায় নামাবো। আমরা একটা উদাহরণ দেখলেই তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো। একটা উদাহরণ দেখি তাহলে আমরা, আসো। সাপোজ আমরা 2116 এর বর্গমূল নির্ণয় করতে চাই। 2116 এর বর্গমূল নির্ণয় করো, তাই তো। এর যদি আমরা বর্গমূল নির্ণয় করতে যাই তাহলে কি করব বলো তো, ফার্স্টে একে জোড়া বানাই নিব। তো আমরা দেখতেছি কি এ অলরেডি জোড়ায় জোড়াই আছে, তাই না, তাহলে এটাকে জোড়া করার দরকার নাই। এখন আমরা ভাগ প্রক্রিয়ায় চলে যাব, ঠিক আছে। এটা আমাদের নর্মাল যে ভাগ করি তার থেকে একটু ডিফারেন্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে আমরা করব কি, ফার্স্টে ভাগ দিব 2116। এখন কি দ্বারা ভাগ দিব, সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এই যে প্রথম যে জোড়া, অর্থাৎ প্রথম যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা নিব, নেওয়ার পরে আমরা দেখব এর 21 এর ইমিডিয়েট আগের পূর্ণবর্গ সংখ্যা কত। এই যে দেখো আমাদের পূর্ণবর্গ সংখ্যার যে সিকোয়েন্স, 21 এর ঠিক ইমিডিয়েট আগের পূর্ণবর্গ সংখ্যাটা কত, 25 কি হচ্ছে 21 এর থেকে বড়, তাহলে এর আগের হচ্ছে কত 16, অর্থাৎ 16 এবং 25 এর মাঝখানে আমাদের 21 পড়তেছে। তাহলে 21 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16 এবং 25। তাহলে 16 এবং 25 এর দুইটার মধ্যে 21 এর ইমিডিয়েট আগে আছে কোনটা বলো তো, 16, তাই তো। তাহলে আমরা 16 নেব, অর্থাৎ আমাদেরকে এখানে লিখতে হবে 16, বুঝতে পারছো। এটা হচ্ছে প্রথম কাজ, স্টেপ 1। তাহলে 16 এর বর্গমূল কত, আমরা জানি 16 এর বর্গমূল হচ্ছে 4, তার মানে আমরা ভাগ দিব ফার্স্টে 4 দ্বারা। এখন 4কে 4 দিলে হয় 16, বুঝতে পারছো। তারপর বিয়োগ দিয়ে আমরা নিচে লিখব 16, তাহলে এখানে হচ্ছে কত 5। তারপর কি বলছি বলতো, জোড়ায় জোড়ায় নামবে, তার মানে এই যে 16 যেটা, এই দুইটা একসাথে নামবে। নর্মাল ভাগে আমাদের কি হতো বলতো, একটা একটা করে নামতো না, এখন এখানে নামবে জোড়ায় জোড়ায়। তাহলে এখানে আসবে কত 1 এবং 6, বুঝতে পারছো জোড়ায় জোড়ায় নামাটা, এই যে এখানে জোড়ায় জোড়ায় নামলো। এরপরে দেখো
মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। কি করব আমরা? ওকে, এরপরে আমরা এর পরবর্তী কোন সংখ্যা দ্বারা ভাগ দিব সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আমরা কত দিয়ে ভাগ দিব? এখানে আমরা যে সংখ্যাটা ভাগ দিব সেটা হচ্ছে এই যে 4 আছে, যে 4টা আমরা পাইছি, এই 4 এর সাথে এই যে সংখ্যাটা আমরা নিলাম তাকে যোগ করে দিব। বুঝতে পারছো? অর্থাৎ 4 প্লাস 4, 4 প্লাস 4 কত হয়? 16, তাই না? সরি, 8 হয়। 4 প্লাস 4 8। তাহলে আমরা এখানে নিব কত? 8, অর্থাৎ 8 নেব। এরপর 8 এর পরে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা দ্বারা একে গুণ করলে আবার সেমটাই পাওয়া যাবে। অর্থাৎ 8 এর পরে যে সংখ্যা নিব এখানে আমরা সেম সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানে 8 এর পর যদি আমরা 1 নেই, এখানে কি কি হতে পারে বলো তো? পসিবল ভ্যালু কি? 1 থেকে 9 এর মধ্যেই তো কোনোটা হবে, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যেই তো কোনোটা হবে, তাই না? তো এখানে যেটা লিখবো এখানেও আমার সেটাই লিখতে হবে। লেখার পর এটাকে এটা দ্বারা গুণ করতে হবে এবং আমার গুণফলটা কি হবে বলো তো? 516 এর থেকে ছোট হতে হবে। তাহলে আমরা একটু দেখি, আমরা যদি একটু রাফ করে নেই, দেখো 8 এর পর যদি আমরা 1 লিখি তাহলে 81 ইন্টু 1 কত আসে বলো তো? 81। আমরা যদি 81 ইন্টু সরি 8 এর পর যদি আমরা 2 লিখি তাহলে 82 ইন্টু 2, তাহলে আমাদের কত আসে? 4 দুগুণ 16। এরপর যদি আমরা 3 লিখি তাহলে 83 ইন্টু 3, তাহলে 3 3 9, 3 আসতে 24। তারপর আমরা যদি 84 ইন্টু 4 লিখি তাহলে আমাদের আসে 4 4 16, 4 আসতে 32 আর একে 33। আমরা যদি 85 ইন্টু 5 লিখি তাহলে আমাদের আসে 5 5 25 5 আর থাকলো 2, 5 আসতে 40 আর 2 42। তাও আমার 516 এর থেকে কম। এখন যদি আমরা 86 ইন্টু 6 লিখি তাহলে আমাদের আসতেছে 34 6 আর থাকলো 3। তাহলে 6 আসতে 48 49 50 51। দেখো আমাদের কিন্তু একদম মিলে গেছে 516। এটা যদি না মিলতো তাহলে কিন্তু এটা অন্য একটা জিনিস হতে পারতো, কিন্তু আমাদের যেহেতু মিলে গেছে তার মানে এখানে আমাদের ইজিলি আমরা বুঝতে পারছি কত হবে। এখানে 6 হবে। অর্থাৎ আমরা এই যে ফাঁকা রাখছি যে জায়গাটা, এখানে আমরা লিখবো 6 এবং এখানেও 6 দ্বারা গুণ করব। তাহলে 6 এবং 86 গুণ করে কত হবে বলো তো? 516। তার মানে আমাদের মিলে গেছে। মিলে গেলে নিচে আসবে 0। তাহলে আমরা এই যে যেটা পাইলাম এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল, অর্থাৎ 46। অতএব বর্গমূল কত? 46। এই যে এই স্টেপগুলো এগুলো তোমরা ক্যালকুলেটরে করতে পারো, ঠিক আছে? এগুলো ক্যালকুলেটরে করতে পারো। ওকে, ঠিক আছে। আরেকটা দেখো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে যে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করতে পারি। যেমন আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, √529 সমান কত? অর্থাৎ এটাকে এইভাবে আমরা লিখতে পারি যে 529 এর বর্গমূল কত? ঠিক আছে, দেখো এটা কিভাবে আমরা বের করব। আমাদের সেম প্রসেস। প্রথম কাজ হচ্ছে কি আমাদের জোড়ায় জোড়ায় নেওয়া। তো এটা কি জোড়ায় আছে না? এটা 3টা আছে, তাহলে আমরা করব কি জোড়ায় জোড়ায় নিব।
তাহলে এটাকে জোড়া জোড়া নিলে হবে কি, দেখো দশমিকের আগে যেহেতু, তাহলে জিরোটা দিতে হবে শুরুতে। তাহলে এটা আমরা লিখবো 0 5 2 9। ঠিক আছে, দেখো আমাদের জোড়া হয়ে গেছে। এখন আমরা ভাগ দিব কিভাবে, জোড়া জোড়া নিয়ে। তাহলে প্রথম দুইটা 0 5, 0 5 মানে কি জাস্ট 5। এখন 5 এর ইমিডিয়েট আগের পূর্ণবর্গ সংখ্যা কত, এই যে আমরা দেখি যে 5 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, এই যে পূর্ণবর্গ সংখ্যা লিস্ট দেখো 4। ঠিক আছে, 4 হচ্ছে ইমিডিয়েট আগের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা 4 এর বর্গমূল অর্থাৎ 2 নিব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 2 কত হবে 4। তাহলে আমাদের ভাগফল থাকতেছে, সরি বিয়োগফল থাকতেছে কত 1। তারপর আবার কি হবে বলতো, জোড়ায় জোড়ায় নামবে। তাহলে 2 9, এই দুইটা নামলে হবে 29। ঠিক আছে, এখন 129। এরপরে কি করব আমরা, একে কত দ্বারা ভাগ দিব আবার সেটা আমাদের বের করতে হবে। কি করব, এই যে 2টাকে এই 2টাকে এর সাথে যোগ করে দিব। তাহলে কত হবে +2। তাহলে কত হয়ে যাচ্ছে বলো তো 4। 4 এর পর এমন একটা এখানে সংখ্যা নিতে হবে, এখানেও সেম সংখ্যাটা লিখতে হবে এবং গুণ করে গুণফলটা 129 এর থেকে কম হতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে আমরা কত লিখতে পারি, আমরা একটু রাফ করে দেখি। যদি আমরা 1 লিখি তাহলে 4 1 এবং গুণ দিয়ে যদি 1 দ্বারা, তাহলে আসতেছে 41। যদি আমরা 2 লিখি তাহলে 4 2 × 2 আসতেছে 84। যদি আমরা 3 লিখি তাহলে 4 3 × 3, তাহলে কত আসতেছে 9 3 আসতে, সরি এটা হচ্ছে 43। 4 3 × 3, তাহলে কত আসতেছে 9 3 4 12, দেখো 129। তাহলে আমরা ডিরেক্টলি 3 দিলে কি হয়ে যাচ্ছে বলো তো, মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো 3 এবং গুণ দিয়ে কত দিয়ে 3 দিয়ে, তাহলে কত হবে 129, থাকতেছে কত 0। তাহলে আমাদের অতএব √5 to 9 is equal to 23। ক্লিয়ার সবার? ওকে। আচ্ছা, এখন আমরা আরেকটা যদি ম্যাথ দেখি, সাপোজ এরপর আমরা যে ম্যাথ দেখবো সেটা হচ্ছে আমরা 5 এর বর্গমূল নির্ণয় করতে চাই। কার বলতো, 5 এর বর্গমূল। 5 এর বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেম প্রসেসে। আমাদের প্রথম কাজ হচ্ছে একে জোড়া বানায় নেওয়া। এখন একটা জিনিস একটু মাথায় রেখো, যদি একটা সংখ্যা থাকে তাহলে আসলে আমাদের জোড়া বানায় নেওয়া তেমন একটা প্রয়োজন পড়ে না। যদি 3টা থাকে তখন আমাদের জোড়া বানানোর প্রয়োজন পড়ে, কারণ যদি আমরা জোড়া তখন বানাই না নেই, তাহলে দেখো 5 2 9, এটা যদি আমরা জোড়া না বানাই তাহলে আমরা প্রথমে 29 এর যে বর্গমূল ইমিডিয়েট আগের যে পূর্ণবর্গ সংখ্যা আমরা সেটা খুঁজতে যাব, তাই না? তাহলে ইমিডিয়েট আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49, মানে আমরা ভাগ দিব কত দিয়ে 7 দ্বারা, 7 7 49। তারপরে থাকতেছে কত 3, তারপর 9। দেখো আমাদের কিন্তু প্রসেসটাই ভুল হয়ে যাচ্ছে, 7 দ্বারা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রেজাল্ট কত আসবে মেইনলি 23, তাই না? বুঝতে পারছো তোমরা? এই জন্য 3টা থাকলে জোড়া বানিয়ে নিতে হবে, 2টা থাকলে আসলে, একটা থাকলে আসলে জোড়া বানানোর প্রয়োজন পড়ে না। তাও আমরা প্রসেস অনুযায়ী যদি ফলো করি তাহলে দেখবো 05 হবে, তাই তো? এখন 05 কে আমরা ভাগ দেবো কত, এর ইমিডিয়েট আগের পূর্ণ সংখ্যা দ্বারা। তাহলে ইমিডিয়েট আগের পূর্ণ সংখ্যা কত 4, তার মানে 4 এর বর্গমূল কত 2 দ্বারা আমরা ভাগ দিব। তাহলে 2 2 4, থাকবে কত আমাদের বলো তো 1। এরপরে আমরা কি করব, আমরা কি করি বলো তো,
দশমিক দেয় না, যখন দশমিক দেয় মানে যখন ভাগ না মেলে দশমিক নিয়ে আসলে কত, দশমিক দিয়ে জিরো নামাই। এখানে আমরা দশমিক দিয়ে নামাবো কয়টা জিরো বলো তো, দুইটা জিরো। কারণ কি বলছিলাম বলো তো, জোড়ায় জোড়ায় নামবে, তাহলে দুইটা জিরো হবে। ওকে, এরপর করব কি, এই যে 2 যেটা আমরা নিলাম, 2 কে আবার 2 এর সাথে যোগ করে দিব, তাহলে এই যে এই 2টা যোগ হবে কার সাথে, এই সংখ্যাটার সাথে, তাহলে যোগ হয়ে কত হবে, 2 প্লাস 2, তার মানে আমাদের হচ্ছে কত, 4। তারপর আমরা 4 এর সাথে এমন একটা সংখ্যা নিয়ে ভাগ দিব যাতে আমাদের 100 থেকে ছোট হয়। তাহলে এখানে এবং এখানে এই দুই জায়গায় সেম একটা সংখ্যা বসবে, তাই তো। এই যে দেখো এখানে একটা বক্স আঁকি, এই বক্স এবং এই বক্স, এখানে সেম সংখ্যা বসবে এবং এটা দ্বারা এটাকে আমাদের গুণ করতে হবে, পুরো সংখ্যাটাকে গুণ করে 100 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা যদি একটু রাফে দেখি, 4 আমরা যদি 1 নেই, এই সংখ্যাটা কত বলো তো, 1 থেকে 9 এর মধ্যে কিন্তু অবশ্যই হবে কোনো একটা, তাই না। তো তোমরা যদি নামতা ভালো পারো তাহলে তোমরা অ্যাপ্রক্সিমেটলি তাড়াতাড়ি এটা বের করতে পারবে। যেমন আমরা যদি 41 কে 1 দ্বারা গুণ করি কত আসবে বলো তো, 41। 42 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসবে 84। আমরা যদি 43 কে 3 দ্বারা গুণ করি তাহলে 3 থেকে 9, 3 4 12, 129, তাই তো। তার মানে এটা 100 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তার মানে আমাদের কত নিতে হবে, 2 নিতে হবে। তাহলে এখানে যদি আমরা 2 লিখি, যে বক্সটা নিচে, এখানে যদি আমরা 2 লিখি তাহলে আমাদের 2 দিয়ে এখানে গুণ দিতে হবে, তাহলে এখানে আসবে কত, 40 22 84। তারপর ভাগফল থাকবে কত, সরি ভাগশেষ থাকবে কত, আমি যদি বিয়োগ দিই পাবো হচ্ছে 6 এবং 1 16, ঠিক আছে। এরপর কি হবে বলো তো, আবার দুইটা জিরো আসবে জোড়ায় জোড়ায়, মনে আছে, হ্যাঁ জোড়ায় জোড়ায় আসবে। তারপর করব কি, আবার এই যে 2 কে কার সাথে যোগ করব, এই 42 সাথে যোগ করব, ঠিক আছে। 42 সাথে যোগ করে যেটা পাবো সেটা আমরা পরেরটার ভাজক হিসেবে লিখবো। তাহলে 42 প্লাস 2, তাহলে আমাদের কত হচ্ছে বলো তো, 42 সাথে 2 যোগ করলে আসবে 44। এবার 44 দ্বারা আমরা 1600-কে ভাগ দিব, এবং এখানেও আবার সেম ভাবে এমন একটা সংখ্যা নিতে হবে এখানে, যে সংখ্যা দ্বারা আবার এখানে গুণ দিলে 1600 থেকে কম আসে। তাহলে এটা কত হতে পারে, আমরা একটু দেখি। আচ্ছা, এখন এক এক করে না দেখে আমি একবারে লিখবো যাতে আর কি টাইমটা বাঁচে। ওকে ওকে, দেখায়, আচ্ছা এটাতে দেখায়, পরেরটা থেকে এভাবে করব। তাহলে আমরা দেখো 44, এরপর যদি আমরা 1 লিখি, 1 লিখে যদি 1 দিয়ে গুণ দিই তাহলে কত আসে, 441। তারপর যদি আমরা 44 2 লিখি, তারপর 2 দিয়ে যদি গুণ দিই তাহলে আসবে 488। 443, এখন আমরা যদি 3 দিয়ে গুণ দিই কত আসে বলো তো, 9, আর দেখা থাকলো 1, 3 4 12 আর 1 13। 443 ডিভাইড, সরি 4, এরপর যদি আমরা 4 দিয়ে গুণ দিই তাহলে আসবে কত, 1600, আর থাকলো 1 16, 1700 আর থাকলো 1 16 17। দেখো 17 এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4 পর্যন্ত যাবে না, আমাদের হবে কোনটা, 3 দিয়ে গুণ হবে, তার মানে 3 বসবে। তাহলে এখানে লিখবো কত, 3। এরপরে এখানেও লিখবো কত, 3, ঠিক আছে। আচ্ছা এগুলো আসলে দেওয়ার দরকার নেই, কারণ এখানে ধর আমরা একবারে ফাইনালি রেজাল্ট লিখবো এক জায়গায়। তাহলে কত, 443। তাহলে 3 দিয়ে গুণ দিলে আমাদের কত আসতেছে, 1329। এরপর যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসবে 172। ওকে, আচ্ছা এরপর কি করব, এরপর এর ভাজকটা কি হবে সেটা নির্ণয় করতে হবে। কিভাবে, এই তো এই যে 3টাকে আমরা এই সংখ্যার সাথে যোগ করে দিব, তাহলে কত আসবে বলো তো, এর সাথে যদি আমরা +3 করি তাহলে আমাদের আসবে হচ্ছে 446, ঠিক আছে। এরপরে আবার সেম ভাবে এখানে একটা সংখ্যা বসাবো, এখানে একটা সংখ্যা বসাবো, গুণ করে, ও এখানে আবার দুইটা জিরো নামবে, ঠিক আছে। কি হলো, অফ হয়ে গেল কেন, করতেছিলাম আমরা, এই তো এখানে
ওকে, এখানে কি হবে বলো তো, দুইটা জিরো নামবে, 0 সরি 0 0। তারপর এখানে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ দিব, যেটা গুণ দিলে আমাদের 27100 এর থেকে ছোট হবে। তো আমরা যদি দেখো 446, আচ্ছা আমরা প্রতিবার না করে আমরা একবারে করে দেখি। দেখো 446, এটাকে যদি আমরা 6 লিখি তাহলে 6 দিয়ে গুণ দিলে কত পাই দেখো তো, 6 6 36, 446 6 ইন্টু 6, তাহলে আমাদের আসবে 26796, ঠিক আছে। এর থেকে যদি আমরা বড় লেখা অর্থাৎ এখানে যদি 77 নেই তাহলে আবার এই 27100 থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে। এজন্য 6 নেব আমরা, তাহলে এখানে আসবে কত 6, এখানেও লিখবো কত 6, তারপরে আসবে কত 26796, তারপরে বিয়োগ দিলে আসবে 4 0, তারপর 3, তারপর এখানে আসবে 1। ওকে, এইভাবে আবার চলতে থাকবে। তারপর কি আবার দুইটা নামবে, এরপর আমরা এখানে আবার আরেকটা সংখ্যা দ্বারা ভাগ দিব, সেটা কত হবে, এই যে 446 এর সাথে কত যোগ হবে বলো তো, প্লাস 6 যোগ হবে, তাহলে 6 যোগ হলে হবে 4 হবে 4472। এখানে আবার আরেকটা সংখ্যা নিব, সেম সংখ্যা এখানে লিখবো, এভাবে ভাগ দিব। তো ভাগ দিয়ে এরকম এটা আজীবন চলতেই থাকবে। কেন চলতে থাকবে, কারণ আমরা জানি এটা হচ্ছে √5 বা 5 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, তাই না। অর্থাৎ এর বর্গমূল দশমিকের পরে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে এবং আবৃত হবে না, অর্থাৎ এটা অনাবৃত দশমিক ভগ্নাংশ, তাই না। এজন্য এটার ভ্যালু আমরা শেষ পর্যন্ত বের করতে পারবো না। তাহলে আমরা এরকম 3 অঙ্ক বা 4 অঙ্ক পর্যন্ত দশমিকের পর বের করে লিখে দিতে পারবো যে এত, এরপরে ডট 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 এরকম আমরা লিখে দেবো। অতএব আচ্ছা, এগুলো একটু রাফটা একটু সাইড করে নেই। ওকে, অতএব √5 বা 5 এর বর্গমূল ইজ ইকুয়াল টু 2.2336, এরপর এরকম চলতেই থাকবে, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করি, ঠিক আছে। আমার যদি কোশ্চেনে বলে দেয় যে দশমিকের পর 2 ঘর পর্যন্ত বা 3 ঘর পর্যন্ত বের করো, তাহলে আমরা সে কয়টা বের করব। আর যদি এরকম বলে না দেয় তাহলে আমরা 3 ঘর বা 4 ঘর পর্যন্ত লিখে ডট ডট দিলে এটা এনাফ, ঠিক আছে। ওকে, এরপরে দেখো আমরা যদি √2 এর বর্গমূল নির্ণয় করতে চাই, √2, তাই তো। √2 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা যদি আমরা বের করতে চাই আমাদের কাজ কি বলতো, জোড়া করে নেওয়া। একটা সংখ্যা থাকলে জোড়া না করে নিলেও হয়, বলছিলাম মনে আছে। ওকে, তাহলে আমরা যদি শুধু 2 লিখি, এখন কি 2 এর ইমিডিয়েট আগের পূর্ণবর্গ সংখ্যা, 2 এর ইমিডিয়েট আগের পূর্ণবর্গ সংখ্যা কি বলতো, এই যে দেখো 1, 2 এর ইমিডিয়েট আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, যার বর্গমূল 1, তার মানে আমরা 1 নিব, ঠিক আছে। তার মানে 1 দ্বারা ভাগ দিব, তাহলে 1 দ্বারা ভাগ দিলে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1 থাকতেছে কত আমাদের 1। এরপর কি করব, দশমিক নেব, দশমিকের জন্য 2টা শূন্য। তারপর কি করব বলো তো, এই যে 1টা, এই 1টাকে এর সাথে যোগ করে দিব, যোগ করে কত আসবে 2।
এরপর আমরা 2 দ্বারা ভাগ করব। এখন 2 এর সাথে কোনো একটা সংখ্যা বসবে, তাই তো? সেই সংখ্যাটা বসবে এবং সেম সংখ্যা দ্বারা আবার আমরা গুণ করব, গুণ করে 100 থেকে ছোট হতে হবে। তাহলে কত বসতে পারে বলো তো? আমরা যদি 2, তাহলে মানে কত এটা দেখো তো, 20 এর কাছাকাছি, 5 20 100। আমরা যদি 5 লিখি তাহলে হবে 100 পার হয়ে যাচ্ছে, 105 500, সরি 105 এরকম হয়ে যাচ্ছে সামথিং। তাহলে আমাদের 5 এরকম হবে, তাহলে 4 নিব। তাহলে আমরা যদি 24 ইন্টু 4 লিখি তাহলে আসবে 16 96। ওকে, তার মানে এখানে আসবে কত? এখানে লিখবো আমরা 4 এবং 4 লিখে আবার 4 দিয়ে গুণ করবো, তাহলে আসতেছে 96। থাকবে কত? 4, নামবে কত? দুইটা শূন্য। এরপর আবার কি করব? এই 4টাকে 24 এর সাথে যোগ করে দিব, তাহলে কত আসতেছে? এর সাথে যদি +4 করি, এরপর আমরা পাবো হচ্ছে 28। এবার 28 দ্বারা 400 কে ভাগ যাবে, তাহলে 400 কতবার যায় 28 এর ভিতরে? ও সরি, 28 এর পরে আমরা এরকম আরেকটা সংখ্যা বসাবো এর পাশে, যে সংখ্যাটা বসে আবার আমরা গুণ করব। তাহলে আমরা যদি লিখি 28 কে যদি আমরা 1 2 দিলে হয়ে যাচ্ছে কত? 400, 500 পার হয়ে যাচ্ছে, তার মানে 2 হবে না, তার মানে 1 আসবে। তাহলে গুণন 1, তাহলে আসতেছে 281। ঠিক আছে, তাহলে 281 থাকতেছে কত? 91, তারপর 199, তারপর কি আবার দুইটা জিরো নামবে। এরপর কি করব? ওইখানে কত লিখছি আমরা? 1, তাহলে এই যে 1 এবং 1, এই 1টা আবার এর সাথে যোগ করে দিব। তাহলে এর সাথে যদি আবার 1 যোগ করি তাহলে কত আসবে? 282। এখন 282 দ্বারা আবার ভাগ দিব। এখন 282, এরপর আবার কত যায় বলো তো? আমরা দেখি। ওকে, আমরা যদি 282, তাই না? তাহলে 282 এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এখানে 5 আর এখানে 5, তাহলে 2825। এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আসবে 14125। এটা আমি ক্যালকুলেটরে করতেছি, ঠিক আছে? তোমরা এটা ক্যালকুলেটরে করে করে দেখতে পারো। তার মানে কত দেখো? 11,000-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমাদের 5 নেওয়া যাবে না, আমাদের 4 নিতে হবে। তাহলে 2824 যদি নেই তাহলে ইন্টু 4, তাহলে আমাদের আসবে 2824 ইন্টু 4, তাহলে আসবে হচ্ছে 11296। ওকে, এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা নিতে পারবো। তাহলে আমরা নিব কত বলো তো? 4। তাহলে এখানে নেব কত? 4, তারপর এখানে হবে 11296। যদি বিয়োগ দিই তারপরে কত? 4036। ঠিক আছে, তারপর কি আবার দুইটা শূন্য নামবে। এরপর কি করব? এই যে 4টা যেটা দিয়ে গুণ দিলাম, 4টাকে আবার এর সাথে যোগ করে দিব। ঠিক আছে, তার মানে +4। ওকে, তাহলে কি হবে? +4 করলে হবে 2828। এরপরে আবার 2828 দিয়ে এটাকে ভাগ হবে। এরপর 2828 এর সাথে কত গুণ করে লিখলে কাছাকাছি হয় বলো তো? আমরা যদি 28 না, তাহলে 28,000, এখানে আছে 60,000, তাহলে 2 3 দিলে হয়ে যাচ্ছে আবার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 2 হবে। দেখো 28282 ইন্টু 2, তার মানে এটা আমাদের আসবে 4 4 থাকলো 1 4 একে 5, 1 4 একে 5, তাহলে আমাদের আসবে 56564। এরপর যদি বিয়োগ দিই থাকবে হচ্ছে 6। ওকে, এখানে হবে 7383, এটাই 3836। এরপর আবার দুইটা শূন্য নামবে, তাই তো? আচ্ছা, এখানে লিখি, এখানে কত দিয়ে গুণ দিচ্ছি? 2 দিয়ে, তাহলে এখানেও 2 হবে। ওকে, এরপর আবার 2 কি করব? এর সাথে যোগ করে দিব। যোগ করলে কত আসে? 28284। ওকে, এরপরে সেটা
ব্ল্যাক কালারে লিখি 28284, এরপর এটা দ্বারা ভাগ দিব। এখন কত যায় বলো তো? এরপর যদি আমরা 28 2 1 এর বেশি আমরা নিতে পারবো না, তাহলে আমরা যদি এখানে 1 লিখি, এখানে যদি 1 লিখি তাহলে আমাদের আসবে 282841, তাহলে থাকতেছে কত 0 9 5, এখানে কত থাকতেছে 9, তাহলে 7 0 0 1। ওকে, এরপর আবার দুইটা 0 নামবে, তারপরে কি হবে বলো তো? এই যে 1 নিছি, 1 কে এর সাথে যোগ করে দেব +1, তাহলে কত আসবে 282842। এরপর এটা দ্বারা একে ভাগ যাবে। এরপরে আবার কত নিতে পারি আমরা বলো তো? এরপরে দেখো আমরা কিন্তু অলরেডি কত দশমিক বের করছি, 1 2 3 4 5 দশমিক স্থান পর্যন্ত বের করছি, ঠিক আছে? তো সেম ভাবে আমরা এরকম অনেক বের করতে পারি। যেমন এর পরেরটা যদি আমরা নেই, তাহলে এর পরেরটা আসবে হচ্ছে 5 আসবে, না 5 বেশি হয়ে যাবে, এটা আসবে হচ্ছে 3 আসবে। তাহলে আমরা যদি 3 নেই, তাহলে 2828423 ইন্টু 3, তাহলে আমাদের আসবে 8485269। এখান থেকে আমরা যদি বিয়োগ দিই তাহলে থাকবে 75900, তাহলে আমাদের থাকবে 1590631, ঠিক আছে? এরপর আবার দুইটা 0 নামবে, এরপরে কি হবে? এর সাথে 3 যোগ হবে, ও সরি এখানে 3 লিখতে হবে, যেখানে 3 হবে এরপরটা, তারপর 3 দিয়ে গুণ দিছি, এরপর 3 যোগ হবে, 3 যোগ হলে এখানে হবে হচ্ছে 2828, তারপর হবে 426, এটা দ্বারা এখন একে ভাগ হবে। এরপরে এরপরে মেবি 5 হবে এরপর, তারপরে এভাবে আমরা গুণ করে করে বের করতে পারবো, ঠিক আছে? তাহলে √2 এর বর্গমূল আমরা কি পাইলাম বলো তো? √2 এর সরি 2 এর বর্গমূল, √2 লিখলে তার বর্গমূল লেখাতে কোনো দরকার নাই। 2 এর বর্গমূল ইজ ইকুয়ালস 1.414213, এরকম ডট ডট ডট। আমি যদি ক্যালকুলেটরে চেক করি দেখবো সেম ভ্যালুটাই আসতেছে। দেখো একটু ক্যালকুলেটরে দেখি আমরা, √2 দেখো 1.414213, তারপরে যে 5 6 2 এরকম চলতেই থাকবে, ঠিক আছে? তো এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। এখন দেখো আমাদের যদি বর্গমূল নির্ণয় করতে বলে কোনো একটা পৌনঃপুন্য সংখ্যা, যেমন সাপোজ বললো যে 1.3 পৌনঃপুনিক, এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমাদের কাজ কি? একে আমরা জোড়া জোড়া বানাই নিব ফার্স্টে, ঠিক আছে? এখন আমরা কি 1.3 পৌনঃপুনিক এটাকে এভাবে লিখতে পারি না, ইজ ইকুয়াল টু 1.333333 এরকম অনেকগুলো লেখার পরেও তো পৌনঃপুনিক দিতে পারি, আমাদের কোনো মানে চেঞ্জ হবে না। তো আমরা এই যে এইটার এরকম বর্গমূল নির্ণয় করব, করার পর আমরা এরকম ডট লিখে দেব, ঠিক আছে? আমাদের কাজ কি? জোড়া জোড়া বানাই না, দেখো এখানে জোড়া 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 করে নিয়েছি, 1 এর আগে একটা 0 দিলে এটাও একটা জোড়া হয়ে যাবে। তো একটা সংখ্যা থাকলে জোড়া করার আসলে দরকার পড়ে না, বলছিলাম তো মনে হয়, তাই না? ওকে। তাহলে এখন দেখো আমরা এর বর্গমূল নির্ণয় করব।
1.33333, তাই তো? তাহলে 1.33333 ডট 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 ডট। এর যে বর্গমূল নির্ণয় করতে চাই, আমাদের প্রথম কাজ কি বলতো? জোড়া নেওয়া। জোড়া কি? প্রথমে ছিল 0 1, তাহলে এর ইমিডিয়েট আগের পূর্ণ সংখ্যা কি? ইমিডিয়েট আগে আমাদের দেখারই দরকার নেই, কারণ এটাই অলরেডি একটা পূর্ণ সংখ্যা, ঠিক কিনা বলো? 0 1 একটা পূর্ণ সংখ্যা না, বা 1 একটা পূর্ণবর্গ সংখ্যা না, সরি 1 পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমাদের ইমিডিয়েট আগে বা পরে যাওয়ার দরকার নেই, আমরা ডিরেক্ট তো এই মানটাই বসাতে পারি। আমরা যদি এখানে 1 লিখি, তাহলে 1 কে 1 দ্বারা গুণ দিলে আমাদের আসতেছে কি বলতো? 1। থাকতেছে কত এখানে? থাকতেছে কত এখানে? 0। এরপর কি হবে? দশমিক আসবে। তাহলে এই যে দশমিক, আমরা এখানে একটা দশমিক, এই দশমিকের আর দরকার নেই, দুইটা সংখ্যা নামবে। তাহলে কি হচ্ছে? এই দশমিকটা আমরা মুছে দিলেও পারতেছি, এটা আসলে লেখার দরকার নেই। তারপর কয়টা সংখ্যা নামবে? দুইটা সংখ্যা নামবে। তাহলে কি আসবে বলতো? 3 3। এরপর আমরা কি করব? 1 কে 1 দ্বারা, সরি 1 এর সাথে 1 যোগ করব, তাই তো? তাহলে আমরা যদি 1 এর সাথে এই 1টা যদি এর সাথে যোগ করি, তাহলে কত আসবে বলতো? +1। তার মানে এখানে আসবে হচ্ছে 2। তাহলে এবার 2 দ্বারা 33 কে ভাগ যাবে। এবং এখানে আমরা কি করব বলতো? কি করব? এখানে এমন একটা সংখ্যা নিব, যে সংখ্যা এখানেও লিখবো এবং এটা দ্বারা এটাকে গুণ করলে 33 এর থেকে ছোট হবে। তা আমরা যদি এখানে 1 নেই, তাহলে কি আসবে বলতো? 1। এখানেও লিখবো কত? 1। 2 নিলে কি হয়ে যাচ্ছে? 22। 22 কে 2 দ্বারা গুণ দিলে 44, তার মানে 33 এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি নিতে হবে বলতো? 1ই নিতে হবে। তাহলে 1 যদি নেই, তাহলে আসবে 21। থাকবে কত? 2 1। তারপর কি আবার দুইটা সংখ্যা নামবে। দশমিক তো অলরেডি নিয়ে নিচ্ছি, তাহলে তো আর দশমিক এখানে 0 0 আসার কোনো দরকার নেই। এখানে আমাদের যে সংখ্যা আছে সেই সংখ্যা নামবে, তাই না? তারপর এটাকে যদি এখন আমরা ভাগ দিই, কততে ভাগ দিব বলতো? 21 এর সাথে কত যোগ হবে? এই যে একটা 1 যোগ হবে 21 এর সাথে। তাহলে 21 এর সাথে 1 যোগ হলে হচ্ছে কত? +1। তার মানে হচ্ছে 22। 22 এর পরে এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে, সেম সংখ্যা এখানে লিখে গুণ করে এখানে লিখতে হবে। তার মানে এখানে আমরা যদি 4 নেই, তাহলে আসবে কত দেখো তো? 2 2 4 যদি নেই, তাহলে আসতেছে 16 আর থাকলো 1 যদি 8 রেখে 9 8। আরো বেশি নেওয়া যাচ্ছে, আমরা 5 নিতে যাচ্ছি, 5 নিতে পারি। 2 2 5 গুণন 5, তাহলে হচ্ছে তো সেটা থাকলো 2 10 12 থেকে থাকলো 1 10 এটাকে 11 1 1 2 5, এটা নেওয়া যায়। আচ্ছা দেখো 2 2 6 যদি নেই, তাহলে 6 6 থাকলো 3 6 12 13 14 15 5 হাতে থাকলো 1, তাহলে 6 12 আর 1 এটা নিলে আবার বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমরা কত? 6 নিতে পারছি না, আমাদের কত নিতে হবে তাহলে? 5। তাহলে এখানে লিখবো কত? 5। এখানে লিখবো কত? 5। এবং এখানে 1 3 সরি 1 1 2 5। তারপর বিয়োগ দিব, বিয়োগ দিয়ে থাকবে কত? 8। এখানে থাকবে 0, তারপর 1, তারপর আবার দুইটা সংখ্যা নামবে। কত নামবে? 3 3 নামবে। ঠিক আছে? তারপর কি করব? এখন এটাকে কত দিয়ে ভাগ দিতে হবে সেটা বের করব। কত বের কিভাবে বের করব? এই যে 5টাকে 2 2 5 এর সাথে যোগ করে দিব। তার মানে আমাদের কত আসতেছে এখানে? 2 3 0। and 2 3 0 দ্বারা একে ভাগ হবে। 2 3 0 এর পরে এখানে এমন একটা সংখ্যা লিখবো, যে সংখ্যা আবার এই পাশেও লিখবো, লিখে গুণ করে এই সংখ্যার থেকে ছোট হতে হবে, তাই তো? এখানে কি ছিল? 5। ওকে, তাহলে এরপর কত হতে পারে বলো তো? আচ্ছা আমি এটা একবার লিখে দিই তোমাদের। এটা হবে হচ্ছে 7। আমরা যদি 7 নেই, এখানে যদি 7 লিখি, তাহলে আসবে হচ্ছে 2307 ইন্টু 7। তাহলে এখানে আসবে
না, এটা 7 না, 7 বেশি হয়ে যাচ্ছে। এটা হবে হচ্ছে 4 আসবে। ওকে, এটা হচ্ছে 4 হবে। তাহলে 4 4 যদি আমরা নেই তাহলে 2304 ইন্টু 4 আসবে হচ্ছে 9216। তাহলে আমাদের থাকতেছে 1617। এরপর আবার দুইটা 3 নামবে। এইভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। এর পরবর্তী ভাজকটা কত হবে? এর সাথে আবার 4 যোগ হবে, তারপরে এটা হবে 2308। এরপর আবার একটা সংখ্যা লিখবো, সেটা দ্বারা এখানে গুণ দিব, সেই ভ্যালু লিখবো, তারপর বিয়োগ দিব। এইভাবে এটাও ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল দেখলাম, অমূলদ সংখ্যা বা রুটের বর্গমূল দেখলাম, মানে √2 √5 এগুলা কিভাবে নির্ণয় করবো সেটা দেখলাম। তারপর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করবো সেটা দেখলাম, ঠিক আছে। এর বাইরে আর কোনো কিছু আসবে না তোমাদের। তো এইটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে মোটামুটি ক্লিয়ার। ওকে, তো চলো এখন একটু আমরা বইয়ে দেখি যে আমরা কি কি পড়লাম আর আমাদের কি কি বাদ আছে। ওকে, তোমাদের √2 অমূলদ সংখ্যা এটা মেবি দেখায়নি, তাই না? এই কোশ্চেনগুলো আছে, এটা প্রমাণ করো। এটা 2 মার্কের কোশ্চেনে অনেক সময় দিয়ে দেয় যে প্রমাণ করো √2 অমূলদ সংখ্যা। আচ্ছা, এটা দেখালে মোটামুটি এই অধ্যায়ের থিওরি এক্সাম্পল সব শেষ। আচ্ছা, এই যে এখানে দেখো অনুশীলনী 1। ওকে, এই জিনিসটা দেখো এখানে কি বলছে। এটা জাস্ট বই থেকে একটু দাগাই দিলেই তোমরা বুঝতে পারবা। এত নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান এবং আসন্ন মান এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? যখন মান বলবে তখন আমাদের এক্সাক্ট যে ভ্যালু আসছে সেটাই বের করবো, ঠিক আছে। আর যখন আসন্ন মান বলবে তখন আমরা করব কি, এই লাস্টের সংখ্যাটাকে, মানে যত ঘর পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে, যদি 2 ঘর পর্যন্ত বের করতে বলে তাহলে সেকেন্ড ঘরকে, মানে দ্বিতীয় ঘরকে আমরা রাউন্ড আপ করে দেবো। রাউন্ড আপ করার জন্য আমাদের থার্ড ঘরের ভ্যালুটা দেখতে হবে, ঠিক আছে। একটু এক্সাম্পল দেখি তাহলে কথাটা বুঝতে পারবে। এই যে দেখো এখানে বলছি কি, যত দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে তত দশমিক স্থান পর্যন্ত সেসব অঙ্ক থাকবে হুবহু সেই অঙ্কগুলোই লিখতে হবে মাত্র। যেসব অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো লিখতে হবে মাত্র। আর যদি আসন্ন মান বের করতে বলে তাহলে তার পরবর্তী স্থানটিতে 5 6 7 8 যদি থাকে, 5 6 7 8 9 যদি থাকে তাহলে আমরা রাউন্ড আপ করে তার সাথে 1 যোগ করে দিব। অর্থাৎ আমাদের যদি 46.56 থাকে এবং এটাকে যদি বলে দশমিকের পর 1 ঘর পর্যন্ত মান নির্ণয় করতে, তাহলে এটাকে আমরা লিখবো 46.6, অর্থাৎ এই 5 কে 1 বাড়ায় দিব। আর যদি আমাদের থাকে 46.55, এটাকে আমরা লিখবো 46.6। যদি থাকে 46.54, অর্থাৎ 5 এর যদি কম থাকে তাহলে আমরা 46.5 এই পর্যন্তই লিখবো, ঠিক আছে। এটাই বলছে যে 1 যোগ করে রাউন্ড আপ করতে হবে। যেমন 0 থেকে যদি 4 পর্যন্ত থাকে সেগুলো মিশিয়ে দেয়। যদি 0 থেকে 4 পর্যন্ত থাকে, 0 1 2 3 4, তবে শেষ অঙ্কটি যেমন ছিল তেমনই থাকবে। আর যদি 5 থেকে 9 এই অঙ্কগুলো থাকে তাহলে শেষ স্থানটির অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। বুঝতে পারছো তোমরা বিষয়টা? আরো কয়েকটি একটু উদাহরণ দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমাদের এদেরকে রাউন্ড আপ করতে বলে, যেমন যে এখানে লিখি একটু, যদি আমাদের বলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান
দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে 41.2578, তারপর যদি থাকে এখানে 41.2475, ওকে। তারপর যদি বলে 0.3351, 0.02, তারপর যদি বলে 3.755, 3.45, তারপর যদি বলে 98.001, তারপর যদি বলে 47.244, ওকে। আচ্ছা দেখো কি বলছে আমাদের, কি বলছিল 2 দশমিক পর্যন্ত যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা তৃতীয় স্থানটা দেখব। এই যে তৃতীয় স্থানে দেখব কি আছে। যদি এখানে 0 থেকে 4 এর মধ্যে থাকে তাহলে অ্যাজ ইট ইজ যা ছিল তাই লিখব, আর যদি 5 বা তার থেকে বেশি থাকে অর্থাৎ 5 থেকে 9 পর্যন্ত থাকে তাহলে এই 4 এর সাথে 1 যোগ করে দেব। বুঝতে পারছো? তাহলে এখানে কি আছে, 7 আছে, 5 বা তার থেকে বেশি, তার মানে 4 এর সাথে 1 যোগ হয়ে হবে 41.25, ঠিক আছে? এটা দেখো এখানে কি আছে, 5 আছে, তার মানে 3 এর সাথে 1 যোগ হবে, তাহলে হবে 0.34। এটা কি আছে দেখো 0.02, এরপর কি আছে বলো তো, 0 আছে, তার মানে কি 0 আছে, তার মানে এটা অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে এটা হবে 0.02। এরপর দেখো 2 পর্যন্ত বলছে, তাহলে আমরা 3 নাম্বার স্থান দেখবো। 3-এ কি আছে, 5 থাকলে কি হবে, 1 যোগ হবে, তাহলে 3.76। এটাতে কি আছে দেখো 0 আছে, 0 মানে কি 5 এর থেকে কম, তাহলে অ্যাজ ইট ইজ 3.45। তারপর দেখো এখানে কি বলছে 98.001, তাহলে আমাদের 2 পর্যন্ত বের করতে বলছে, তাহলে আমরা 3 নাম্বার স্থানে দেখবো। 3 নাম্বার স্থানে কি 1 আছে, তার মানে এটা অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে 98.00। তারপর দেখো এখানে কি আছে, 4 আছে, 2 নাম্বার পর্যন্ত বের করতে বলছে, 3 নাম্বারে আমরা দেখবো এখানে 4 আছে, তাহলে 4 যেহেতু 5 বা তার থেকে কম, তার মানে সরি 5 এর থেকে কম, মানে 5 বা তার থেকে বেশি হলে 1 যোগ হয়ে রাউন্ড হবে, আর যদি কম থাকে তাহলে অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে এখানে হবে 47.24। বুঝতে পারছো? সেটাই যে মান এবং আসন্ন মানের মধ্যে পার্থক্য, আর কিচ্ছু না। যেমন এই যে এখানে দেখো এই এক্সাম্পলটা একটু দেখো, এই সংখ্যাটার 1 2 3 4 5 দশমিক স্থান পর্যন্ত মান এবং আসন্ন মানটা কত। তাহলে প্রথমে দেখো 1 দশমিক স্থান পর্যন্ত বের করছে মান এবং আসন্ন মান, তারপর 2 দশমিক স্থান পর্যন্ত বের করছে, 3 দশমিক স্থান পর্যন্ত বের করছে, 4 5, ঠিক আছে, এভাবে বের করছে। আমরা একটা একটা করে দেখি। যখন 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে তখন আমরা 2 নাম্বার স্থানে কি আছে সেটা দেখব, মানে দ্বিতীয় স্থানে কি আছে সেটা দেখব। তাহলে 1 এ বললে আমরা দেখব কত, 2, 2 এ বললে দেখব কত, 3, 3 এ বললে দেখব কত, 4, 4 এ বললে দেখব কত, 5, 5 এ বললে দেখব কত, 6। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। তাহলে দেখো 1 দশমিক স্থান, 1 দশমিক কত, 4.4, তাই তো? তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত মান বললে যা আছে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ লিখে দেবো, এখানে কোনো চেঞ্জ হবে না, যা বলবে তাই। তাহলে আমাদের মান এইটুকু তো দেখার কোনো দরকারই নাই, ঠিক আছে? এইটুকু যে পর্যন্ত বলবে সেটাই আমরা জাস্ট বসাই দিব, আর কিচ্ছু না। এখন দেখবো জাস্ট আমরা আসন্ন মানটা কিভাবে বসবে। যদি আমাদের আসন্ন মান বলে তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বললে আমরা 2 নাম্বার স্থানে দেখব। দেখো এখানে বলছে
এক দশমিক স্থান মানে আমাদের এইটুকু বের করতে হবে। তার মানে আমরা এর পরেরটা দেখবো, ইমিডিয়েট পরে কি আছে 6, 6 থাকলে আমরা কি হবে বলতো, এই 4 এর সাথে 1 যোগ হবে, তার মানে হবে কত 4.5। ঠিক আছে, তারপর যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলে, এবার যদি বলে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে এই পর্যন্ত আমাদের লিখতে হবে। তার মানে আমরা 3 নম্বর স্থানের অঙ্কটা দেখবো। এখানে কত আছে 2, 2 থাকলে মানে কি 5 এর কম, 1 থেকে 0 থেকে 4 এর মধ্যে আছে, তার মানে এটা 4.6 যা ছিল তাই থাকবে। বুঝতে পারছো? তার মানে দেখো এর মান এবং আসন্ন মান কিন্তু সেম, কারণ কি এর পরের সংখ্যাটা 5 এর থেকে কম আছে। বুঝতে পারছো? ওকে, এরপর আমরা দেখব 3 দশমিক স্থান পর্যন্ত মান। তাহলে 3 দশমিক স্থান মানে এই পর্যন্ত, তাহলে আমরা 4 নম্বর স্থানের অঙ্কটা দেখবো। এখানে কি আছে 3, যেহেতু 3 আছে তার মানে 2 অ্যাজ ইট ইজ থাকবে, 4.462। ঠিক আছে, এরপরে 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমরা দেখব কত 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে। তাহলে আমরা দেখব 5 নাম্বারটার স্থানে 5 এ কি আছে 8 আছে, মানে কত 5 বা তার থেকে বেশি, তার মানে এই 3 এর সাথে +1 হয়ে যে এটা হবে কত 4 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই যে দেখো 4.4624। ঠিক আছে, 1 বেড়ে গেছে। তারপরে 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তাহলে এই পর্যন্ত যদি নির্ণয় করতে হয়, আচ্ছা এই পর্যন্ত যদি নির্ণয় করতে হয় 1, 5, তাহলে আমরা 6 নাম্বারটাই দেখবো। 6 নাম্বারে কি আছে 4, মানে 5 এর থেকে কম, তাহলে এইটটা কোনো চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ থাকবে। তার মানে এখানে 4.46238। বুঝতে পারছো সবাই? ওকে, এই কাজের অঙ্কটা তোমরা বাসায় করবা। 29 এর বর্গমূল নির্ণয় করো এবং 2 দশমিক স্থান পর্যন্ত মান এবং আসন্ন মান নির্ণয় করো। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তো চলো আমরা বই থেকে রিভাইজ দেই। আমাদের বই থেকে আর 2টা জিনিস বাদ আছে। কি কি? ওই যে বললাম না, √2 অমূলক সংখ্যা, এটা প্রমাণ করো, এই প্রমাণটা। আর একটা ছোট্ট অঙ্ক বাদ আছে উদাহরণের ভিতর, তাহলে মোটামুটি শেষ। আচ্ছা, ওই 2টা তোমাদের কই গেল তারাও দেখে। এই তো এখানে, এই যে প্রমাণ করো √2 একটি অমূলক সংখ্যা। ঠিক আছে, এটা প্রমাণ করতে দেয় 2 মার্কের কোশ্চেনে, √2 একটি অমূলক সংখ্যা, এটা প্রমাণ করতে বলে। তো এই প্রমাণটা আমরা যখন এক্সারসাইজ করবো, এক্সারসাইজের সাথে আমরা এই প্রমাণটা দেখবো। এই প্রমাণটা এবং আরেকটা উদাহরণ আছে তোমাদের। এই যে অঙ্কটা, প্রমাণ করো যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হয়। ঠিক আছে, এই 2টা করলে তোমাদের উদাহরণ, বইয়ের সব এক্সাম্পল শেষ, অঙ্ক শেষ, তোমাদের থিওরি আলোচনা শেষ। ঠিক আছে, এই 2টা আমরা এক্সারসাইজের সাথে করব, তাহলে এই অধ্যায় মোটামুটি শেষ হয়ে যাবে। এখানে তোমাদের বইয়ে একটা জিনিস ব্লান্ডার করছে, একটু দেখো। সেটা হচ্ছে আমরা এই ছকটাতে কি দেখছি দেখো, দশমিক সংখ্যা মূলত 2 প্রকার, একটা হচ্ছে কি সসীম আর একটা অসীম। অসীমের মধ্যে আবার কি কি আছে বলতো, একটা আবৃত এবং আরেকটা অনাবৃত। কই ছিল জানি, এই যে এখানে দেখো, সসীম দশমিক ভগ্নাংশ, এই যে দশমিক ভগ্নাংশ, দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে, এই যে তোমরা কি দেখো দাগাই তোমাদের, তাহলে দেখতে পারবা। এই যে দেখো, সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ এখানে আমাদের বলছে 2 রকম হতে পারে, একটা হতে পারে সসীম এবং আরেকটা হতে পারে কি অসীম। বুঝতে পারছো?
ওকে, এরপর আবার বলছি কি অসীমের ভিতরে আবার দুইটা আছে। আমিও তো তোমাদের এইভাবে পড়াইছি, তাই না? অসীমের ভিতরে আবার দুইটা আছে। কই গেল? এই যে অসীম। দেখো কি বলছে, আবার অসীম দশমিক ভগ্নাংশে, যে একদম লাস্ট লাইন বলছে, আবার অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাকে অসীম আবৃত, আর পুনরাবৃত্তি না হলে তাকে অসীম অনাবৃত বলে, তাই না? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দশমিক ভগ্নাংশ দুই প্রকার। যদিও ডিরেক্টলি বলেনি, কিন্তু এখানে ভাষা দিয়ে কিন্তু বলছে যে দশমিক ভগ্নাংশ হতে পারে একটা সসীম এবং আরেকটা অসীম। অসীম আবার হতে পারে কি একটা অসীম আবৃত, একটা অসীম অনাবৃত, তাই না? এরপরে দেখো 2 পেজ পরে আবার এই জায়গায় কি লিখছে, যে দশমিক ভগ্নাংশ, এইখানে লিখছে যে দশমিক ভগ্নাংশ 3 প্রকার, একটা সসীম, আরেকটা আবৃত এবং আরেকটা অসীম দশমিক। এই আবৃতটাও তো অসীম হয়, তাই না? এখানে দেখো একটা আলাদা ক্যাটাগরি করে দিয়ে রাখছে। তো এটা আসলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তো এখন বইয়ে এভাবে দেওয়ার কিছু করার নাই। তো তোমাদের যদি এমসিকিউতে আসে, তাহলে এমসিকিউ এর জন্য তোমরা 3 প্রকার এটা লিখে দিতে পারো, কারণ বইয়ে একটা সরাসরি লাইন দেওয়া আছে যে দশমিক ভগ্নাংশ 3 প্রকার। বুঝতে পারছো? কিন্তু মূলত এই আবৃতটাও কিন্তু এক প্রকার অসীমের ভিতরে পড়ে যায়, তো এটাকে একটা আলাদা প্রকার দিয়ে এখানে বলছে। তোমরা আপাতত এমসিকিউ আসলে জাস্ট এইটুকু মনে রাখবা, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। আর বাকি সব সেম, ভিতরের কাহিনী সব সেম, ঠিক আছে? আরেকটা জিনিস বলি, দেখো তোমরা পৌনঃপুনিক ভগ্নাংশ পড়ছো না? এই যে তোমাদেরকে যখন আমি পৌনঃপুনিক পড়াইছি, কোথায় গেল, একটু দাঁড়াও 1 মিনিট। এটা আসছে, কোথায় করেছি পৌনঃপুনিক, এই যে এখানে। এই তো, এটা মনে আছে কি? দেখো পৌনঃপুনিক ভগ্নাংশ যখন করাইছি, তখন দেখো এখানে কিন্তু কিছু কিছু ছিল দশমিকের পর সবগুলাই আবৃত, আবার কিছু কিছু ছিল দশমিকের পর কিছু কিছু অনাবৃত, তারপরে আবার কিছু হচ্ছে আবৃত। দশমিকের পর কিছু আবৃত, কিছু অনাবৃত, এরকম হচ্ছে না? তো এই যে জাস্ট এই ডিফারেন্সটা, যে দশমিকের পর সবই আবৃত নাকি কিছু আবৃত কিছু অনাবৃত, এইটার উপর আবার ডিপেন্ড করে এই পৌনঃপুনিকটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এটা জাস্ট বই এমসিকিউ যদি আসে তাহলে লিখবা, তাছাড়া এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, মনে রাখার তেমন দরকার নাই। এমসিকিউ এর জন্য জাস্ট মনে রাখতে পারো। এই যে দেখো, এই পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ যেটা, এটা আবার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক, একটা কি বলতো, বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ, এবং আরেকটা হচ্ছে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। ঠিক আছে? আশা করবো মনে থাকবে, এটা তেমন কঠিন কিছু না। বিশুদ্ধ বলতে কি বোঝায়? যেটা হচ্ছে পুরাটাই পৌনঃপুনিক, এখানে অনাবৃত কোনো নাই, মানে সবই আবৃত, সেটা হচ্ছে বিশুদ্ধ। আর যার মধ্যে কিছু আছে অনাবৃত এবং কিছু হচ্ছে অনাবৃত, এই যে এই 4টা অনাবৃত এবং বাকি 2টা হচ্ছে আবৃত, তার মানে এদেরকে আমরা বলবো মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। ঠিক আছে? অর্থাৎ আবৃত এবং অনাবৃত মিশে আছে, তাহলে মিশ্র। আর যদি মিশে না থাকে, শুধুমাত্র এই পৌনঃপুনিক থাকে, তাহলে তো আমরা বলবো কি বিশুদ্ধ পৌনঃপুনিক। ঠিক আছে? আর যদি সবগুলো এলোমেলো থাকে, মানে কোনোটাই যদি পৌনঃপুনিক না থাকে, তাহলে তো এটা অমূলদ সংখ্যা, এটা আবৃতর মধ্যে আর পড়বে না, মানে পৌনঃপুনিকের ভিতরে আর পড়বে না। ঠিক আছে? জাস্ট এইটুকু। তাহলে তোমাদের মোটামুটি এই প্রথম অধ্যায়ের থিওরি আলোচনা করা শেষ। মেবি টোটাল 4টা লেকচার লাগলো। এই 4টা লেকচারের ভিতরে একদম বেসিক A to Z একদম কভার করে দিয়েছি। তোমরা কেউ যদি এই 4টা লেকচার একদম ঠিক মতো শুনে থাকো, প্র্যাকটিস করে থাকো, তাহলে তোমাদের অনুশীলনের প্রবলেম সলভ করার জন্য আর কোনোই প্রবলেম হবে না। ঠিক আছে? এই আমি যে ম্যাথগুলো করাইছি এই 4টা ক্লাসে, তোমরা সবগুলা ম্যাথ একদম খাতায় তুলবা, A to Z আমার লেকচারগুলো থামায় থামায় দেখবা। আর যদি তোমাদের কোনোটা মনে হয় যে এই লেকচারটা হচ্ছে আমি বুঝতে পারছি বা আমার এটা ইজি লাগতেছে, তাহলে তোমরা ওই পার্টটুকু ফার্স্ট করে বা 1x বা 2x করে করে দেখতে পারো। বুঝছো? তাহলে তোমাদের তাড়াতাড়ি কভার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা এই অমূলদ সংখ্যার প্রমাণ, তারপর হচ্ছে এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার
গুণফলের সাথে 1 যোগ করলে একটা পূর্ণবর্গ হয়। এই দুইটা দেখবো, দেখার পর আমরা অনুশীলনের ম্যাথ শেষ করব। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।